আসসালামু আলাইকুম। এই ভিডিওটা এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থী যারা বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে পরীক্ষা দিলা এর আগে, কিন্তু কোথাও তোমাদের মন মতো চান্স হচ্ছে না বা পজিশনটা অনেক পিছিয়ে আছে। তো তোমাদের শেষ ভরসা হচ্ছে গুচ্ছ বা গুচ্ছতে একটা সেরা কামব্যাক দিয়ে তোমাদের মন মতো সাবজেক্টটা বা তোমাদের যে ডিজায়ার যে সাবজেক্ট বা ডিজায়ার যে ভার্সিটি সেটাতে চান্স পেতে যাচ্ছ। তো আগামী 2 মাস বা 2.5 মাসের মধ্যে সময়টা পাচ্ছি। এই সময়টা আসলে কিভাবে কাজে লাগাতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখো ভাইয়া, চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের যে মাঝখানে যে ভর্তি বিভাগগুলো এগুলো কিন্তু একের পর একটা হলো। তো এখানে যাদের প্রিপারেশনটা একটু দুর্বল ছিল বা যে একটু নার্ভাস হয়ে যাও, অনেকে আমাদের মধ্যে যে শিক্ষার্থী যারা আছো এখান থেকে ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটাই প্রবলেম, কমন প্রবলেম, সেটা হচ্ছে নার্ভাসনেসটা কাজ করা। তো একটা শিক্ষার্থী যখন একটা পরীক্ষা দিচ্ছে যদি ভালো না করে, তো পরবর্তী ভালো পরীক্ষা যে দিবে এরকম যে ভিতরে মনোবল এটা কিন্তু অনেকের মাঝে আসে না, যার ফলে তার নেক্সট পরীক্ষাগুলো কিন্তু খারাপ হচ্ছে। তো দেখবা যারা চান্স পাচ্ছে, যারা একটা ইউনিভার্সিটিতে চান্স পাইছে সে কিন্তু প্রত্যেকটাতে চান্স পেয়ে গেছে। যে ঢাবিতে চান্স পাচ্ছে, যার ঢাবিতে অলরেডি হয়েছে তারা কিন্তু সব জায়গায় রাবি হয়ে গেল, জাবি হয়ে গেল, ইভেন দেখবা যে অনেক জায়গাতে হয়ে যাচ্ছে। তাহলে যার একবার হইতেছে সে সব জায়গাতে পারছে, আর যার হচ্ছে না তার কোথাও হচ্ছে না। এই জিনিসটা কেন হচ্ছে, তো এই সকল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই যারা গুচ্ছ টার্গেট করতেছো, শুধুমাত্র চান্স না একটা টপ সাবজেক্ট পেতে চাও, তারা অবশ্যই ভিডিওর সময় দেখবা। ঠিক আছে, চলো কথা আমরা শুরু করি। তো আমরা প্রথমে আমাদের গুচ্ছের যে মান বর্ণনে তোমাদের কাছে কিন্তু অনেকটা অনেকের যারা 25 ব্যাচ 24 ব্যাচ অলরেডি তোমরা পরীক্ষা দিছো তোমাদের কাছে কিন্তু ধারণা আছে। তো 25 ব্যাচ শিক্ষার্থীদের কিন্তু অনেকেই মান বর্ণন নিয়ে অনেকেই কনফিউশন আছে। তো এটা নিয়ে তোমরা ক্লিয়ার করি। তো মান বর্ণনের ক্ষেত্রে তোমরা দুইটা অংশ পাবা, একটা হচ্ছে তোমাদের আবশ্যিক পার্ট, ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের আবশ্যিক পার্টটা দেখো। এই যে আবশ্যিক অংশ, আবশ্যিক অংশে কি করতে হবে, তোমাদের দুইটা বিষয় থাকবে। হ্যাঁ, আবশ্যিক অংশে দুইটা বিষয় থাকবে, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। তো এখানে 25টা করে 50টা এমসিকিউ তুমি পাবা আবশ্যিক অংশ, এটা তোমাকে দাগাতেই হবে। ওকে, মানে 50টা দাগাতে হবে না, ফিজিক্স এবং কেমিস্ট্রি দাগাতে হবে, স্কিপ করা যাবে না। এরপর আসো ঐচ্ছিক অংশ। তো আমাদের ঐচ্ছিক পার্টে কি আছে, ঐচ্ছিক পার্টের থেকে তোমাকে দুইটা বিষয় দাগাতে হবে, বাট এখানে একটা সুযোগ আছে। দেখো, এখান থেকে তোমাকে দুইটা বিষয় দাগাতে হবে। দুইটা মানে কি, এখানে আমাদের 50 মার্ক, এখানে আমাদের 50 মার্ক। তো দুইটা বিষয়ের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, এই যে গণিত এবং জীববিজ্ঞান, গণিত এবং জীববিজ্ঞান এর মধ্যে থেকে একটা দাগাতেই হবে। ঠিক আছে, তোমার যদি গণিত মেইন সাবজেক্ট হয় তুমি স্কিপ করতে পারবা, তোমার যদি জীববিজ্ঞান মেইন সাবজেক্ট হয় তুমি চাইলে এটা স্কিপ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, প্রবলেম নাই। তো গণিত জীববিজ্ঞানের থেকে তোমাকে একটা মাস্ক দাগাতে হবে। তুমি যদি দুইটাই দাগাও তো প্রবলেম নাই, তুমি গণিত জীববিজ্ঞান দাগালে তাহলে হয়ে গেল, আর তোমাকে বাংলা ইংলিশ দাগাতে হচ্ছে না। ঠিক আছে, গণিত জীববিজ্ঞান যদি দাগাও তাহলে বাংলা ইংরেজি তোমাকে দাগাতে হবে না। যদি তুমি গণিত অথবা জীববিজ্ঞান থেকে একটা বাদ দাও, সেই ক্ষেত্রে তোমাকে বাংলা অথবা ইংরেজি, তুমি যেটা সবচেয়ে বেশি ভালো পারো, তোমার মনে হচ্ছে যে তুমি মার্ক বেশি তুলতে পারবা, ওই সাবজেক্টে তুমি দাগাবা। যদি তোমার মনে হয় যে বাংলা দাগায় তুমি বেশি মার্ক তুলবা, তো বাংলা দাগাবা। আর যদি মনে হয় যে ইংরেজি দাগা দাও, তো ইংরেজি দাগাতে পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি যে কোনো একটা স্কিপ করে যাও, গণিত জীববিজ্ঞান থেকে যে কোনো একটা স্কিপ করো, সেই ক্ষেত্রে তুমি বাংলা ইংরেজি দাগাতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর মেন বা ফোর্স যাই হোক না কেন, তুমি হচ্ছে স্কিপ করতে পারবা তোমার সুবিধা অনুযায়ী। এবার সিট সংখ্যার দিকে যদি আসি, তো এখানে গণিত যদি তুমি না দাগাও, গণিত যদি না দাগাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু সিট সংখ্যা কমে যাবে 7395টা। এবার জীববিজ্ঞান তুমি যদি না দাগাও, সেক্ষেত্রে তোমার আসন অ্যাভেলেবল থাকবে হচ্ছে 5072টা। ঠিক আছে, দেখো জীববিজ্ঞান দাগালে কিন্তু সিট সংখ্যাটা কম, কারণ এখানে আমাদের অনেকটা ভার্সিটি তুমি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং, তারপর আমাদের ম্যাথ সাবজেক্টটা, হ্যাঁ, তারপর দেখবে যে তোমাদের স্ট্যাটিক সাবজেক্টটা, এই সাবজেক্টগুলো তুমি কিন্তু এখানে পাবা না। ঠিক আছে, ম্যাথ না দাগালে এই সাবজেক্টগুলো পাবা না, তো অনেকগুলো সিট বাদ চলে যায়। এবার দেখো জীববিজ্ঞান এবং গণিত যদি দাগাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রায় 8000+ সিট সংখ্যা রয়েছে। ঠিক আছে, তো একটা হিউজ একটা সিট অ্যামাউন্ট তুমি পাচ্ছ। তো এখানে চেষ্টা করবা, যদি তোমার মোটামুটি সময়টা আছে, এই সময়ের মধ্যে তুমি যদি জীববিজ্ঞান এবং গণিত দাগাতে পারো তোমার জন্য সবচেয়ে বেটার হয়। আর যদি না দাগাতে পারো, যদি কনফিডেন্স নাই থাকে যে পারবোই না একবারে, তুমি এক সপ্তাহ ট্রাই করতে পারো জীববিজ্ঞান গণিত, মানে গণিত প্রিপারেশন যারা একবার নাও নাই, তুমি এখানে এক সপ্তাহ চেষ্টা করতে পারো, 1 উইক চেষ্টা করতে পারো। এই চেষ্টার মধ্যে তোমার যদি মনে হয় যে আমি না কভার করতে পারবো, তাহলে দাগাতে পারো। এখানে বেশ কিছু, তুমি যদি গণিতে 25-এর মধ্যে 10-15 তুলতে পারো, তাও কিন্তু অনেক ভালো একটা মার্ক তুমি এনশিওর করতে পারো। মানে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু অনেক বেশি আগায় থাকবা, কারণ তোমার ক্ষেত্রে তখন সবগুলো সাবজেক্ট অ্যাভেলেবল থাকবে, তাই না? তো এই বিষয়টা কিন্তু অনেক বেশি তোমাকে ভাবার বিষয়। তো অবশ্যই যদি চেষ্টা করবে, এক সপ্তাহ আগে চেষ্টা করো, যদি গণিত পার্টটা মনে পারছো যে কভার করতে পারবা, কোশ্চেনগুলো তুমি বুঝতেছো, নিজে নিজে সলভ করতে পারতেছো, বা কোনো ক্লাস দেখে যদি বুঝতেছো, তাহলে অবশ্যই গণিত পার্টটা দাগানোর চেষ্টা করবে। এটা সবচেয়ে বেটার হবে, গণিত প্লাস জীববিজ্ঞান দাগানো। আচ্ছা, এবার আসো সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি। তোমরা সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি দিবা। তো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, দেখো চান্স পাওয়ার ক্ষেত্রে তুমিও প্রস্তুতি নিচ্ছ, তোমার যে বন্ধুটা চান্স পাইছে সেও কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তাই না? প্রস্তুতি নিয়ে সেও কিন্তু অলরেডি চান্স পাইছে। তো তোমাদের মাঝে গ্যাপটা কোথায়, তোমাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা তোমাকে একটু খুঁজে বের করতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তোমার আসলে কোন ভুলটা হয় যার কারণে তুমি চান্স পাচ্ছ না, বা প্রিপারেশনের ক্ষেত্রে কোন ভুলটা আছে যেটার কারণে তুমি চান্স পাচ্ছ না, ওই জিনিসগুলো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তুমি যদি ওই বিষয়গুলো ফাইন্ড আউট করতে পারো, তোমার যে ভুলগুলা, তোমার যে প্রবলেমগুলো, সেটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, এরপরে তুমি যদি আবার জিরো থেকে একটা রিস্টার্ট দাও, তাহলে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট তুমি পাবা। বাট তুমি যে ভুলগুলো করতেছো বা তোমার যে গ্যাপটা আসলে কোথায় ছিল, এইটাও যদি এখন আইডেন্টিফাই না করতে পারো, আলটিমেটলি গুচ্ছতে তুমি সর্বোচ্চ, তোমাকে যদি 6 মাস সময় দেয়, তাও তুমি এখানে ভালো করতে পারবে না। তোমাকে প্রথম কাজ হবে তোমার যে গ্যাপগুলা, তুমি কিন্তু অলরেডি অনেকগুলো পরীক্ষা দিছো, তাই না? পাবলিক পরীক্ষা তুমি দিলা,
তোমার যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স আছে, তুমি জানো যে আসলে আমার কিভাবে আগানো উচিত বা আমার ভুলটা আসলে কোথায় ছিল। তুমি যদি এই যে বিষয়টা কোথায় ভুল ছিল আর কোথায় কিভাবে আগাবো, এই দুটা বিষয় যদি আইডেন্টিফাই করতে পারো, ইনশাআল্লাহ তোমার গুচ্ছতে একদম তুমি অলরেডি চান্স পেয়ে গেছো, এরকম একটা অবস্থায় চলে যাবে। জাস্ট আগের যে ভুলগুলো সেগুলো তোমার নেক্সট করা যাবে না। তো তুমি এটা ফাইন্ড আউট করো, পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেস কাজ করছে, বা তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো না, যার কারণে তুমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ধরতে পারো না, বা তুমি এক্সাম দাও নাই, বা তোমার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার নাই, এভাবে তুমি গ্যাপটা খুঁজে, তোমার আসলে প্রবলেমটা কোথায় ছিল এটা তুমি খুঁজে বের করো, দেন বাকিটার উপরে তুমি সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতিতে তুমি আগাও। ঠিক আছে, এইভাবে তুমি যদি পড়তে পারো তাহলে তোমার জন্য গুচ্ছতে সবচেয়ে বেশি একটা ইফেক্টিভ তুমি কিন্তু আউটপুট পাবা। ঠিক আছে, আচ্ছা এরপর ধরো সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি কিভাবে, ফিজিক্সের ক্ষেত্রে, তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি কি থিওরি প্রশ্ন পাবা, গাণিতিক প্রশ্ন পাবা। ঠিক আছে, তো থিওরি প্রশ্নের জন্য কি কি আসে, তোমাদের সূত্র থেকে প্রশ্ন আসে, মাত্রা থেকে প্রশ্ন আসে, তারপর সম্পর্ক, বৈশিষ্ট্য, সংজ্ঞা টাইপের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু থিওরি বেস প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তো এইগুলা কি করবা, বই থেকে পড়বা, সূত্র, মাত্রা, সম্পর্ক এগুলা কি করে নিবা, বই থেকে ভালো মতো বুঝে বুঝে সলভ করে নিবা। তাহলে এই প্রশ্নগুলো তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের কি কি মাত্রা আছে, কোন কোন সূত্র আছে, প্রত্যেকটা সূত্রের সাথে কোনটা সমানুপাতিক। এই যে যেমন আমি যদি বলি গতিশক্তি, দেখো গতিশক্তি এই যে ই কে এটা সমান সমান কত, হাফ এম ভি স্কয়ার, এটা একটা সূত্র আছে। তারপর আমাদের দেখো ই কে এটা সমান সমান কত, পি স্কয়ার ডিভাইড বাই 2m। তো এই যে গতিশক্তি এবং যে তোমার ভরবেগ এটার মধ্যে যে সম্পর্ক, এইটা থেকে যে কতবার প্রশ্ন আসে বিভিন্ন ভার্সিটিতে, তো এই যে সূত্র থেকে সম্পর্ক কোনটা কার সমানুপাতিক বা বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, এই ধরনের সম্পর্কগুলো এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তো এইভাবে তোমাকে সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং সূত্রের মাত্রাগুলো কারটার সাথে কোনটা সম্পর্ক, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এগুলো একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবা। হ্যাঁ, এবার আসো গাণিতিক পার্টের জন্য কি করবা, গাণিতিক অংশের জন্য তুমি কি করবে, ভার্সিটি ক যে প্রশ্ন ব্যাংকটা আছে এবং গুচ্ছ যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই দুইটা ভার্সিটির প্রশ্ন ব্যাংক তোমাকে ভালো মতো সলভ করতে হবে। তুমি যদি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা এবং গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা যদি ভালো মতো সলভ করতে পারো ভাই, তোমার কিন্তু অনেকগুলো টাইপ তোমার অলরেডি কভার হয়ে যাবে। তুমি যত টাইপের প্রশ্নগুলো সলভ করে যাবা, দেখো আমাদের মেইন পরীক্ষাগুলোতে তুমি দেখবা ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রবলেম যেটা হচ্ছে প্রশ্ন ধরতে পারো নাই, প্রশ্নের সেম কনসেপ্ট থেকে আসছে বাট প্রশ্ন তুমি ধরতে পারো না। কেন ধরতে পারো না, কারণ তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস তুমি করে যাও নাই, বা ওই টাইপের প্রশ্ন তুমি সলভ করে যাও না। দেখো ভর্তি পরীক্ষাতে তোমাকে যদি হুট করে নতুন একটা টাইপ দেয় তুমি কিন্তু পারবা না। তুমি যেটা কখনো পড়োও নাই ওটা কি তুমি পারবা, কখনোই পসিবল না। তোমার সময় থাকে মাত্র 30-40 সেকেন্ড, এই 40 সেকেন্ডে তোমাকে নতুন টাইপ ধরে তুমি পারবা, এটা আমিও পারবো না, আমি নিজেও পারবো না। তাহলে এটা কেন হয়, তোমাকে আগে ওই টাইপের প্রশ্নগুলো সলভ করে যাইতে হবে, তাই না? তো সেম টাইপের বা তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা, দেখবে যে ওই টাইপগুলো থেকে ঘুরে ফিরে একটু মডিফাই করে আসবে। তো তোমাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসটা করতে হবে। তার জন্য আমাদের গুচ্ছ এবং ভার্সিটি ক দুইটা প্রশ্ন ব্যাংকই ভালো মতো সলভ করতে হবে। ঠিক আছে, যদি পারো তো তোমার জন্য সবচেয়ে বেশি বেনিফিট হবা। ঠিক আছে, সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এবার আসো কেমিস্ট্রি পার্টে। তো কেমিস্ট্রি পার্টে সবগুলো তোমাদের থিওরি প্রশ্ন আসে, বাট এখান থেকে কিন্তু 5-6টা প্রশ্ন অনেক সময় গাণিতিক অংশগুলো থেকে আসে। গাণিতিক পার্ট থেকে ঘনমাত্রা, পিএইচ, যেগুলো কমন পার্ট, যেগুলো আসে প্রত্যেক বছরে আসার মতো, ওগুলো বলাই যায় যে গাণিতিক পার্টে কি কি আসতে পারে, সেগুলো তুমি পড়ে নিবা। আর সবগুলো বাকি থিওরি বেস প্রশ্নগুলো আছে। তো থিওরি বেস প্রশ্নের জন্য আমাদের মেন বইটা তো অবশ্যই ইম্পর্টেন্ট তোমাকে দিতে হবে। মেন বই যারা এতদিন পড়তে পারো নাই তারা একটু চেষ্টা করবা, যেহেতু সময় পাচ্ছ 2-2.5 মাস, সামনে আবার রমজান মাস আছে, অনেকে রমজানের অজুহাতে কিন্তু পড়াশোনা করবা না। বাট এই যে সময়টা, দেখো ভাই সময়টা তুমিও পাবা, যত সময় 2 মাস, তোমার বাকি যে আরেকটা বন্ধু যে চান্স পায় না সেও 2 মাস পাবে। এখন এই 2 মাসটা তুমি কিভাবে কাজে লাগাচ্ছ এবং আরেকজন যে বন্ধু সে কিভাবে কাজে লাগাচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে। তুমি যদি এই যে হেলাই ফেলাই দিচ্ছ, বাকিরা কিন্তু বসে থাকবে না, তুমি বসে আছো কিন্তু বাকিরা কিন্তু বসে নাই। বাকিদের মধ্যে ডেডিকেশন আছে, তাদের একটা সিট দরকার। যাদের এরকম ভিতরে মনোবল আছে বা ডেডিকেশন আছে, তারা কিন্তু অবশ্যই বসে থাকবে না, তারা কিন্তু পড়াশোনা করবে এবং দেখবা যে একটা ভালো পজিশনে তারা গুচ্ছের চান্সও পাবে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের 24 ব্যাচে সেকেন্ড টাইমার, তোমাদের কিন্তু এটাই একটা লাস্ট সুযোগ, 24 ব্যাচের শিক্ষার্থীদের লাস্ট একটা সুযোগ। তো অবশ্যই জান প্রাণ দিয়ে হলেও কিন্তু এখানে ভালো করার চেষ্টা করতে, তোমাদের বসে থাকার কোনো সুযোগ নেই। তো চেষ্টা করবা ভালো মতো মেন বইয়ের ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো খুব ভালো মতো উদাহরণ সহ পড়ার। ঠিক আছে, কেমিস্ট্রি পার্টের যে উদাহরণগুলো আছে মাস্ট ভালো করে পড়বা। ঠিক আছে, মাস্ট ভালো করে পড়বা। তো ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, যে ইম্পর্টেন্ট টপিকগুলো কোন থেকে প্রশ্ন বেশি আসে, আসার মতো সেগুলো পড়লেই হয়ে যাবে। এরপর দেখো অনুশীলনের প্রশ্নগুলো তো মাস্ট। কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী কোন বই পড়বা, হাজারি নাকসারের যে বইটা আছে, হাজারি নাকসারের বই, এটা পড়লেই কভার হয়ে যাবে। একটা বই পড়ো তাহলে হবে। এরপরে বিগত সালের যে প্রশ্নগুলো, যেটা বললাম বিগত সালের প্রশ্ন কই থেকে পড়বা, আমাদের যে জিএসটি কোশ্চেন ব্যাংকটা আছে এবং আমাদের যে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সেটা। তো আমাদের দেখো ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর জন্য যে আমাদের যে কোর্সটা আছে এমসিকিউ বুস্টার কোর্স, এই স্লাইডের মধ্যে যা যা তথ্য থাকবে, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, থিওরি প্রশ্ন বলো বা এমসিকিউ প্রশ্নগুলো, সকল টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করে দেব। যারা আমাদের এই কোর্সে থাকবা তাদের কিন্তু এই প্রবলেমগুলোর মধ্যে যাওয়া নাই, আমরা তোমাদের এখানে রোডম্যাপ দিয়েই দিব, বা এখানে স্লাইডের মধ্যে যা যা তথ্য দরকার, যতটুকু থিওরি বেস প্রশ্ন দরকার, যতগুলো এমসিকিউ প্রশ্ন দরকার, গাণিতিক প্রশ্ন দরকার, সবগুলো কিন্তু আমরা এখানে সলভ করে দেব। প্রত্যেকটা টাইপের একটা অধ্যায় যতগুলো টাইপ পসিবল আছে সবগুলো টাইপ কিন্তু এখানে ইনশাআল্লাহ কভার করে দেওয়া হবে। ঠিক আছে, যাদের কনসেপ্টের সমস্যা আছে, যাদের হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম আছে, সবগুলাই তুমি কিন্তু এখানে কভার করে ফেলতে পারবা। তো এখানে আমি যতগুলো বললাম, দেখো মেইন বই, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, গুচ্ছ প্রশ্ন ব্যাংক, এগুলো আমরা কি করব চাকরির মধ্যে নিব, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট টাইপ ওয়াইজ
কিছু প্রশ্ন রাখবো আর বাকি প্রশ্নগুলো তুমি নিজে নিজে সলভ করলা, একদম সুন্দর মতো কিন্তু কভার করে ফেলতে পারবে। ঠিক আছে, তো যারা গুচ্ছ দেয় একদম জিরো থেকে শুরু করতে যাচ্ছ, বেসিকের প্রবলেম আছে, কনসেপ্টের সমস্যা আছে, তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের এক্সাম বাসা রয়েছে, শুধু এক্সাম দিতে চাইলে তুমি আলাদাভাবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর যদি এক্সাম প্লাস ক্লাস চাও, রেগুলারিটি মেনটেন করে পড়তে চাও, তাহলে ইনশাল্লাহ এটা তোমাকে অনেক বেশি কাজে দেবে। ঠিক আছে, সবার যে কোর্স করতে হবে তা না, তোমার যদি মনে হয় যে আমি একা একা পড়তে পারি না, আমার রেগুলারিটি দরকার, সেক্ষেত্রে তুমি এনরোল করতে পারো। আর যদি মনে হয় যে আমার সব পড়া আছে, তাহলে দরকার নাই, তুমি পড়তে পারো। ঠিক আছে, তো এক্সামগুলো দিও, অ্যাটলিস্ট এক্সামগুলো দেওয়ার চেষ্টা করবা। বায়োলজির ক্ষেত্রে কি করবা, দেখো বায়োলজি তুমি যদি ভালো একটা মার্ক এনশিওর করতে চাও, তাহলে তোমাকে মেইন বইয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো বা মেইন বইয়ের উপর তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তোমার যদি মেইন বই খুব ভালো মতো আয়ত্তে থাকে, দেখো যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকে তারা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই বায়োলজি অংশ অবশ্যই ভালো করছে। কেন? কারণ তারা মেইন বইটা ভালো মতো আয়ত্তে রাখছে। এবং গুচ্ছতে দেখবে যে অনেকেই কি বায়োলজি বাংলা বা বায়োলজি ইংলিশ লাগাবে, তো বায়োলজিতে তোমার যদি একটা স্ট্রং জোন থাকে, তুমি যদি এখানে 25-এর মধ্যে 20+ মার্ক তুলতে পারো, বা এখানে যদি 22-23 তুলতে পারো, তোমার জন্য কিন্তু অনেক বেশি একটা টার্ন কার্ড হয়ে যাবে। তো একটা বিষয়ে সর্বোচ্চ মার্ক পাওয়া মানে তোমাকে ওভারঅল কিন্তু একটা ভালো একটা মার্ক তোমাকে এনশিওর করতে সাহায্য করবে। তো অবশ্যই তুমি যদি বায়োলজি ভালো পারো, তো মেইন বইটা বারবার রিভিশন দাও এবং প্রশ্ন ব্যাংকটা বারবার সমাধান করো, তাহলে তুমি বায়োলজিতে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। তোমার যেটা স্ট্রং পয়েন্ট সেটাকে তুমি আরো বেশি স্ট্রং করবা, যেগুলো উইক পয়েন্ট আছে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবা। তো এইভাবে তোমাকে কিন্তু সময়টা কাজে লাগাতে হবে। ঠিক আছে, এইভাবে সময় কাজে লাগাবা। আর বেশি বেশি কোশ্চেন সলভের উপরে এখন ইম্পর্টেন্স দেবা। যত বেশি প্র্যাকটিস করবা, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তুমি বুঝবা, প্রশ্নের টাইপগুলো সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারবা। এরপর আসো আমাদের হায়ার ম্যাথ প্রস্তুতি। তো ম্যাথের প্রস্তুতির জন্য তোমাকে মাথায় রাখতে হবে অবশ্যই টাইপ ওয়াইজ কনসেপ্ট ও প্রশ্ন। তো ম্যাথের জন্য অ্যাটলিস্ট যারা ম্যাথ দেখা যাচ্ছ শোনো থেকে, তাদের জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি কাজে দেবে। কারণ ম্যাথের জন্য আমরা কি করবো, এখানে টাইপ ওয়াইজ আগাবো, অধ্যায় ভিত্তিক এবং টাইপ ওয়াইজ। ম্যাট্রিক্স থেকে যতগুলো টাইপ আছে, যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, সেগুলো কিন্তু এই কোর্সে সাজানো হবে। এবং এই কোর্সের যারা 25 ব্যাচ আছে, তোমরা যখন সেকেন্ড টাইম দাও, যদি তোমাদের সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা থাকে, তো সেকেন্ড টাইমের জন্য তুমি কিন্তু এই কোর্সগুলো অ্যাভেলেবল পাবা। অর্থাৎ আগামী বছরও কিন্তু এই কোর্সগুলো থাকবে। যারা সেকেন্ড টাইম দিবে তখন কিন্তু এই কোর্সগুলো ফ্রিতেই তুমি পাবা। এবার সব বাংলার ক্ষেত্রে অনেকে বাংলা লাগাবো না, তো বাংলার জন্য তোমাকে লেখক পরিচিতিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। লেখক পরিচিতি থেকে কিন্তু মোস্ট অফ দ্য টাইম বেশি প্রশ্ন এসে থাকে। তো লেখক সম্পর্কিত তথ্য, লেখকের যে বিভিন্ন বই, কি কি বই লেখছে, কোন কাব্যগ্রন্থ লেখছে, উপন্যাস টাইপের এই যে প্রশ্নগুলো, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। গদ্য পদ্য নাটক উপন্যাস যেগুলো আছে, এদের যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো, যেগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, ওই লাইনগুলো বা ওই তথ্যগুলো তুমি পড়ে ফেলবা ব্যাখ্যা সহ, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। এবার বাংলা ব্যাকরণ পাঠের জন্য তোমরা একটু চিন্তায় থাকো, ভাই বাংলা ব্যাকরণ আমরা কিভাবে পড়বো। তো বাংলা ব্যাকরণের জন্য কি করতে হবে, তুমি কি করবা, নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, 9-10 এর যে বইটা আছে তোমাদের, বাংলা ব্যাকরণ দ্বিতীয় পত্র পড়ছো না, ওই বইটা ভালো করে পড়বো। ওই বইয়ের যে আমাদের উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো থেকে কিন্তু একদম হুবহু প্রশ্ন তুলে দেয়। ঠিক আছে, সমাসের ক্ষেত্রে বা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে দেখবে যে ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু চলে যায়। ইভেন তোমার যে অ্যাডমিশন তা না, বিভিন্ন জব পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতেও কিন্তু তোমার এখানে 9-10 এর যে বইটা আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলা ব্যাকরণের জন্য আমাদের ওই বইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো প্রশ্ন ব্যাংকটা অবশ্যই মাস্ট সলভ করতে হবে, টাইপগুলো। এবার ইংরেজির ক্ষেত্রে কি করবে, ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র বিগত বছরে যে টাইপগুলো আসছে, বিগত বছরে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, ওইগুলাই তুমি যে কোনো গ্রামার বই, তোমার এখানে আমাদের এখানে অ্যাপেক্স হইতে পারে, অনেকের কাছে অ্যাপেক্স আছে, অনেকের কাছে কি আছে, মাস্টার আছে, যে কোনো বই, তোমার কাছে যে বই থাক না কেন, তুমি ওটা একটু ভালো করে পড়ো। ঠিক আছে, যে কোনো বই, এখানে অনেকের অ্যাপেক্স থাকতে পারে, অনেকের মাস্টার বই থাকতে পারে, অনেকের কম্পিটিটিভ ইংলিশ থাকতে পারে, যে কোনো একটা বই, ইংলিশ গ্রামার ভালো একটা বই, যেখানে বিগত বছরের ভার্সিটির প্রশ্ন, বিসিএস প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন এগুলো আছে, সেগুলো তুমি জাস্ট ভালো করে সলভ করে যাও, ইনশাআল্লাহ এখান থেকেই তোমার ম্যাক্সিমাম টাইপ কিন্তু কমন আসবে, এটা তুমি মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ওভারঅল প্রস্তুতির কথা বললাম। তো এখানে চেষ্টা করো শেষ মুহূর্তে বেশি বেশি প্র্যাকটিসের উপর থাকা, যত বেশি প্র্যাকটিস থাকবা তোমার জন্য তত বেশি ভালো হবে। ওকে, আচ্ছা, এখানে দেখো আমাদের যে শুধুমাত্র এক্সামের কথা বললাম, যারা এক্সামের মধ্যে থাকতে চাচ্ছ, একটা রুটিনের মধ্যে থাকতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু আমাদের গুচ্ছক স্পেশাল এক্সাম প্লাস সাজেশন ব্যাচ, এখানে আমরা আলাদা করে কিন্তু মেন্টরশিপ প্রোগ্রামও রাখতেছি। তো মেন্টরশিপ প্রোগ্রাম কি হবে, আমরা যে এখানে তোমাদের রুটিনটা রাখতেছি, ঠিক আছে, রুটিনের মধ্যে যা যা পড়া আছে, এই পড়াগুলো তুমি ঠিকমতো পড়াশোনা করতেছো কিনা, তোমার যে টাস্কগুলো তুমি সাবমিট করতেছো কিনা, ফাঁকি মারবে এরকম সুযোগ নাই। তুমি এখানে এক্সাম দিবা না, তোমাকে কিন্তু 3 দিনের জন্য ব্যান করা হবে। ঠিক আছে, তুমি এক্সাম দিবা না, তোমাকে 3 দিনের জন্য ব্যান করে দেওয়া হবে। তার মানে তোমার রেগুলারিটি মেইনটেইনের জন্য কিন্তু এটা অনেক বেশি আমাদের কার্যকর। ওয়েবসাইট থেকে তোমার আমি অ্যাক্সেস অফ করে দিব। ঠিক আছে, যারা এক্সাম দিবা না রেগুলার, তাদের কিন্তু আমি এই কাজটা করব। তো দেখবে যে অটোমেটিক তোমার কিন্তু 2-3 বার এরকম রিমুভ করে দিলে পড়াশোনার প্রতি এমনিতেই অ্যাট্রাকশন চলে আসবে। তো এই কাজটা আমরা কিন্তু এই বছর করব। তো আমাদের কিন্তু প্রত্যেক এক্সাম শুরু হয়ে যাবে আগামী 1 তারিখ থেকে। ঠিক আছে, 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যারা আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে ডিটেইলস জানতে চাচ্ছ, সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবা। তো এক্সামের ভিতরে তোমরা কিন্তু মাত্র 299 টাকাতে এক্সামগুলো দিতে পারবা। একদম গুচ্ছ পর্যন্ত এক্সামগুলো তোমাদের সীমিত ফি দিয়ে আমরা কিন্তু এখানে রাখতেছি। সবগুলো এক্সাম আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে তুমি সুন্দর মতো সাজানো পাবা। এছাড়া টেলিগ্রাম গ্রুপ থাকবে তোমাদের ডিসকাশনের জন্য। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে তোমাদের যে প্রবলেম ডিসকাশন, তোমাদের যে ডেইলি মেন্টরিং, সেগুলো কিন্তু আমরা করব। তুমি কতটুকু
কতটুকু পড়তেছো বা পড়াগুলো ঠিকমতো দিচ্ছ কিনা। এই যে আমরা যেমন অধ্যায় দিলাম ভেক্টর অধ্যায় থেকে, তো ভেক্টর অধ্যায় কি কি টাস্ক দিব, ভেক্টর অধ্যায় থেকে তুমি বইয়ের সূত্র মাত্রাগুলো খাতায় লিখে নিবা, এটা একটা টাস্ক। এরপরে তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছো কিনা, এটা একটা টাস্ক। তো এইগুলো তুমি করতেছো কিনা, খাতায় লিখে লিখে পড়তেছো কিনা, এটা তোমাকে গ্রুপে ছবি তুলে পাঠাইতে হবে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা থাকবে সেখানে তোমাকে ছবি তুলে পাঠাইতে হবে। তো যারা এরকম টাস্ক দিবা, দেখবা যে একজন দিতেছে, তখন তোমারও কিন্তু ইচ্ছা হবে দিতে, যে আমিও একটু পড়াশোনা করি। এই যে দেখা দেখি যে পড়াশোনা করা, এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করব। তো রেগুলার যে টাস্ক সাবমিশন বা রেগুলার যে তোমাদের মেন্টরিং বা রেগুলার যে এক্সাম গুলা, এগুলো কিন্তু তুমি কিন্তু এখানে ইনশাল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এখানে আমরা 5টা সাজেশন ক্লাস তুমি পাবা। এছাড়া প্রশ্ন ব্যাংকের পিডিএফ গাইডলাইন যা লাগে এখানে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবা। আর গুচ্ছকম মেন্টরশিপ আমাদের বুস্টার এমসিকিউ বুস্টার কোর্স যেটা আছে, এটাতে তোমাদের টাইপ ওয়াইজ যে কনসেপ্টটা ক্লিয়ার করা হবে, এটা হচ্ছে মেইন প্রায়োরিটি। আমাদের কোশ্চেনগুলো সলভ করা হবে, কারণ যত বেশি কোশ্চেন তুমি বুঝবা বা যত বেশি হ্যান্ড ক্যালকুলেশন, যত বেশি কনসেপচুয়াল প্রশ্ন তুমি সলভ করবা, সেগুলো তোমাকে পরীক্ষার হলে অনেক বেশি কাজে দেবে। তো আমরা এই যে এখানে এমসিকিউ যত পারা যায়, যতগুলো টাইপ পারা যায়, আমরা এখানে এমসিকিউ সলভের প্রতি আমরা ইম্পোর্ট করবো, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় মিনিমাম 50 থেকে 60টা বা 70টা প্রশ্ন আমরা সলভ করে দিব। তো প্রত্যেকটা টাইপ তোমার ইনশাআল্লাহ কেন কভার হয়ে যাবে যদি নিজে একটু বাসায় পড়ো। আর এই ক্লাসের স্লাইডগুলো দেখো, এই ক্লাসের স্লাইডগুলো যদি একটু রিভিশন দিয়ে যাও, তাও ইনশাআল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন তোমার পরীক্ষায় আসবে। আর বোঝার ক্ষেত্রে তোমার ভাই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে প্রশ্ন ঘুরাই দিলেও তুমি কিন্তু পারবা, ঠিক আছে। তো এই চেষ্টা করো, যা ভুল করছো নেক্সট পরীক্ষাগুলো আমাদের এইটা যেন ভুল না হয়, ঠিক আছে। গুচ্ছ পরীক্ষায় তোমাদের লাস্ট একটা পাবলিক পরীক্ষা আছে, সর্বোচ্চ সিট সংখ্যা আছে। তো এটা যেন কোনোভাবেই তোমার বিগত যে পরীক্ষাগুলো ভুল করছো, এটা যেন কোনোভাবে না হয়, এটা তুমি এনশিওর করো। যদি এটা মাথায় রাখো, তাহলে দেখবা যে তোমার গুচ্ছতে ইনশাআল্লাহ একটা ভালো একটা পজিশনে চান্স পেয়ে যাবা। সাস্টের, সিএসি, ট্রিপলি, ইসলামিক ইউনিভার্সিটি, ফার্মেসি, নোয়াখালীর ফার্মেসি যে টপ সাবজেক্টগুলো আছে, সেগুলোতে ইনশাআল্লাহ তুমি পড়াশোনা করতে পারবা। তো অবশ্যই আজকে থেকে প্রতিজ্ঞা করো, যা হয়েছে বিগত যা পাস্ট গেছে গেছে, এখান থেকে আমরা যেন সর্বোচ্চ ইফোর্ট দিয়ে একটা ওভারকাম দিতে পারি, কামব্যাক, সেরা কামব্যাক যেন দিতে পারি। এবং এই ভিডিওতে সময় বা আমাকে এক সময় কমেন্ট করে বলবো রেজাল্টের পরে, ভাই আমরা একটা সেরা একটা রেজাল্ট ইনশাল্লাহ পেয়ে গেছি, ঠিক আছে। তো এরকম খুশি হয়ে তোমরা যেমন কিছু বলতে পারো। তো এখন অনেকে অনেক কথা বলবে, জাস্ট কান পেতে শোনো, কানটা অফ করে রাখো এভাবে, কারো কথা কোনো শোনা নাই, জাস্ট নিজের কাজে ফোকাস করো, নিজের পড়াশোনাতে ফোকাস করো, ঠিক আছে। যেখানে গ্যাপ আছে গ্যাপটা পূরণ করো, একদম জিরো থেকে জাস্ট রিস্টার্ট, ঠিক আছে। একদম রিস্টার্ট করে ফেলো, একদম রিস্টার্ট করে ফেলো, ঠিক আছে। আজ থেকে একদম রিস্টার্ট শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়াশোনা যা যা গ্যাপ আছে আমরা সবকিছু কভার করে ফেলবো, ঠিক আছে। তো গুচ্ছ নিয়ে আমরা, আমাদের কিন্তু একটা সিরিজ চলতেছে, গুচ্ছ প্লাস ইবি যে প্রশ্ন ব্যাংক সলভ, সেখানে তোমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবা। তো এই ভিডিওর পরে হয়তো তুমি পরের ভিডিওটা দেখবা যে ক্লাস আমরা সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, হ্যাঁ, আমি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।